আসসালামু আলাইকুম। সময়টা একেবারে পারফেক্ট, মানে ঝোপ বুঝে কোপ, বিষয়টা অনেকটা এরকম। যাই হোক, জীবনে প্রথম কোনো ইন্টারভিউ টানা দেখলাম 2 ঘন্টা বসে। জীবনে প্রথম কোনো ইন্টারভিউ একটা সেকেন্ড আমি স্কিপ করি নাই, পুরো একেবারে ফ্র্যাকশন অফ সেকেন্ডও দেখছি ইন্টারভিউটা। 50 বছর পরে মেজর ডালিমকে এইভাবে দর্শকের সামনে, জনগণের সামনে যে ইলিয়াস হোসেন নিয়ে আসলো, আগে তাকে একটু ধন্যবাদ দিয়ে নেই। ধন্যবাদ ইলিয়াস হোসেন আপনাকে। যদিও আমি হলে আরও কিছু প্রশ্ন করতাম, কিন্তু দেখলাম যে ইলিয়াস হোসেন অনেক সমীহ করে কিছু প্রশ্ন করা থেকে বিরত ছিলেন, যাতে মেজর ডালিম উত্তেজিত না হয়ে যায়। এটা উনি ঠিকই করছে। ডালিম সাহেব নিজে থেকে যা যা বলছেন ওইটুকুন আগে জানা দরকার। আগে যদি তাকে বিরূপ প্রশ্ন করে উত্তেজিত করে দেওয়া হয়, তাহলে ব্যাপারটা অন্যদিকে চলে যেত। হয়তো ইন্টারভিউটাতে উনি ঠিকমতো বসতেনই না 2 ঘন্টা। আমরা যে 2 ঘন্টার ইন্টারভিউ আমরা দেখছি, এই 2 ঘন্টা হয়তো আমরা দেখতেই পাইতাম না। পুরা ইন্টারভিউ শেষে এই মেজর ডালিমের ইন্টারভিউ নিয়ে আজকে কথা বলবো। কতক্ষণ কথা বলবো জানি না। কন্টেন্ট বড় হইতে পারে, কন্টেন্ট ছোটও হইতে পারে। যদি বড় হয়ে যায়, ধৈর্য ধরে আমি জানি আপনারা পুরোটা দেখবেন, কারণ সাবজেক্টটা যখন মেজর ডালিম। শেখ মুজিবুর রহমান 1971-এর আগে, মুক্তিযুদ্ধ সংগঠনের আগে একটা শেখ মুজিব ছিল। 1901 মুক্তিযুদ্ধ সংগঠন এবং ক্ষমতা পাওয়ার পর আরেক শেখ মুজিব হয়ে গেছে। জিয়াউর রহমান ক্ষমতার আগে একরকম ছিল, ক্ষমতা পাওয়ার পরে একরকম হয়ে গেছে। প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতা পাওয়ার আগে একরকম ছিল, ক্ষমতা পাওয়ার পরে আরেক রকম হয়ে গেছে। শেখ হাসিনা ক্ষমতা পাওয়ার আগে একরকম ছিল, ক্ষমতা পাওয়ার পরে আর একরকম হয়ে গেছে। এইটা বেগম খালেদা জিয়া ক্ষমতা পাওয়ার আগে একরকম ছিল, ক্ষমতা পাওয়ার পরে আর একরকম হয়ে গেছে। এই প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা দেশে ক্ষমতা পাওয়ার এমন একটা জিনিস, যেটার জন্য নিজের বাবা মাকেও হত্যা করে, নিজের সন্তানকেও হত্যা করে, জনগণ তো দূর কি বাত। আচ্ছা, প্রসঙ্গ যখন মেজর ডালিমের ইন্টারভিউ, শুধু মেজর ডালিমকে নিয়েই থাকি। উনি ক্রস ফায়ার বললেন এটাকে, সম্মুখ যুদ্ধ বললেন এটাকে, শেখ মুজিবের যে নিহত হয়েছে। আমি ওনার বইটা এখনো পড়ি নাই, বইটা পড়লে হয়তো আরো ডিটেল বলতে পারতাম। তবে উনি যে ইতিহাস বললেন, যে ইতিহাস আমরা শুনলাম ওনার কাছ থেকে, সেটা কম বেশি আগেও শুনছি, কিন্তু শক্তপোক্তভাবে বিশ্বাস করতে পারি নাই। 3 লাখকে শেখ মুজিব 30 লাখ বানাইছে, এটা বহুবার শুনছি, বহু জায়গা থেকে শুনছি, কিন্তু বিশ্বাস হয় নাই কখনো। তা আজকে কেন জানি বিশ্বাস নিয়ে শুনছি। হ্যাঁ, সত্যি ঘটনা। শেখ মুজিব তার পরিবারকে বেশি প্রাধান্য দিত। সে একনায়কতন্ত্র গঠন করতে চাইছে। সে বাকশাল গঠন করছে, ইন্ডিয়া রক্ষী বাহিনী গঠন করছে। ইন্ডিয়া বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে 14 ডিসেম্বর। ইন্ডিয়া বাংলাদেশ থেকে 16,000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। তখন বাংলাদেশের এক সেনা অফিসার সেটা বাধা দেওয়াতে সেই সেনা অফিসারকে আটক করা হয়েছে। আবার সেনাবাহিনীদের চাপে তাকে আবার ছাড়তেও হয়েছে। এরকম অনেকগুলো সত্য ঘটনা, সত্য ইতিহাস আজকে মেজর ডালিমের কাছ থেকে জাতি, এই জেনারেশন জানতে পারলো। অ্যাটলিস্ট আমরা প্রতিটা গভর্নমেন্টের আমলে দেখবে যে পাঠ্য বইয়ে রাজনৈতিক অনেক পরিবর্তন হয়, বক্তব্যের পরিবর্তন হয়, আমাদেরকে শেখানো হয়, গেলানো হয়। একটা স্কুলের বাচ্চাকে যখন স্কুলে অ্যাডমিশন দিতে নিয়ে যাবে,
তখন সেই স্কুলের বাচ্চার অ্যাডমিশনের প্রশ্ন থাকে জাতির পিতার নাম কি। এই যে একটা পাঠ্য বইয়ে একটা ঢুকাই দেওয়া হয়েছে, প্রশ্ন ঢোকা হয়েছে পরীক্ষায়, এটা শুধুমাত্র স্কুল না, বাচ্চাদের প্লে গ্রুপ থেকে শুরু করে একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সেগমেন্টে এই জাতির পিতা শেখ মুজিবুর এটাকে এমনভাবে আমাদের ব্রেইনের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে জাতির পিতা নিয়ে কিন্তু কোনো কথা বলা যাবে না ভাই। ছাড় দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে, জাতির পিতা নিয়ে কোনো কথা চলবে না, এমনভাবে শেখানো হয়েছে। আজকে জানলাম, এতদিন যা জেনেছি তা তো জেনেছি, আজকে জানলাম যে বঙ্গবন্ধু কখনো চাই নাই বাংলাদেশ স্বাধীন হোক। বঙ্গবন্ধুর কোনো ইচ্ছাই ছিল না এই বিষয়ে বাংলাদেশ স্বাধীন হোক। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, সে যখন বাংলাদেশে আসবে তখন সে জানতোই না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে বিবিসির বাংলা প্রধানকে জিজ্ঞেস করে যে সত্যি করে কত মিয়া বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি বক্তব্য দিয়ে উল্টা পাল্টা বিপদে পড়ে যাবো। মানে হি নেভার বিলিভড যে বাংলাদেশ স্বাধীন হইতে পারে। শেখ মুজিব কি অত্যাচার করছে, শেখ মুজিব কতটুকু করছে, ফ্যাসিবাদী করছে, তার চেয়ে 1000 গুণ বেশি ফ্যাসিবাদী হয়েছে শেখ হাসিনা, 1000 গুণ বেশি হিংস্র হয়েছে শেখ হাসিনা। আমার কথা না, মেজর ডালিম বলতেছে তার অভিজ্ঞতা থেকে। শেখ মুজিবের সঙ্গে পারিবারিক সম্পর্ক, 1-to-1 সম্পর্ক, যখন খুশি তখন সে শেখ মুজিবের বাসায় যাইতে পারে, চাচা বলে ডাকে, মুজিব সাহেব তারে তুই তোকারি করতেন। শেখ মুজিব যে ব্রেইন, যে মেধা নিয়ে 1970 এবং মুক্তিযুদ্ধ পূর্ববর্তীকালীন পর্যন্ত অ্যাক্টিভ ছিল, সেই মেধা, সেই ব্রেইন ডিঅ্যাক্টিভ হয়ে সেখানে নাকি গোবর ঢুকছে এবং গণভবনের ওয়ালে নাকি চিকা লেখা হইতো যে মুজিবের মাথায় গোবর আছে। এবং সেইটা শেখ মুজিব জিজ্ঞেস করে, যে জানতে চায় আমার মাথায় গোবর আছে, এটা ওরা কেমনে জানলো। হোয়াট আ সার্কাস। ইন্ডিয়ার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা না, ইন্ডিয়ার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সাময়িক স্বাধীন করে সিকিমের মতো বাংলাদেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য করা। আমি বলবো একটা দেশের পররাষ্ট্র নীতি হিসেবে এটা ঠিক আছে, ইন্ডিয়াটা চাইবেই, তাহলে ইন্ডিয়া বাংলাদেশকে হেল্প করে, তাদের স্বার্থ কি? জহির রায়হানকে কেন মারা হইল? জহির রায়হান ওই সময়ে মুক্তিযুদ্ধের সত্য ঘটনা নিয়ে, মুক্তিযুদ্ধের ইনস অ্যান্ড আউটস এভরিথিং নিয়ে সে একটা ডকুমেন্টারি বানাচ্ছিল। সেই কাজটি পরে শেষ হয়েছে কিনা জানি না, কিন্তু তাকেও মিরপুরে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে। যদিও ডালিম সাহেব এটা শিওর দিয়ে বলে নাই, কারণ এটা প্রমাণিত হয়নি। প্রমাণ করবে কে? বা এত বছর পরে এটা প্রমাণ করার কোনো উপায় আছে কি? বুঝে নিতে হবে। ওই যে যুক্তি তর্ক বিষয় আশয় দিয়ে সবকিছু বুঝে নিতে হবে। পাকিস্তান কেন চাইবে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে? হ্যাঁ, পাকিস্তান চাইবে যে ঠিক আছে, তোরা আমার ছেড়ে চলে যাচ্ছিস, তোদেরকে পঙ্গু করে দিয়ে জায়গা, এটা একটা পয়েন্ট। কিন্তু ওই পয়েন্টের চাইতে আরো স্ট্রং পয়েন্ট হচ্ছে যে ইন্ডিয়া চাইছে বাংলাদেশকে তাদের করে নিয়ে নিতার জন্যে। তো তাদের করে নিয়ে নিতে হইলে কিছু লোক তো ভাই দাঁড়ায় পড়বে, বুক টান করে দাঁড়াবে যে এই ভুল। এই যারা বুক টান করে, যারা চেতনা জাগ্রত করে ভয়েস রেইজ করবে, তাদেরকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে ইন্ডিয়ার যে মোটিভ, সেই মোটিভটা সাকসেস করতে পারবে। আরও একটা ইনফরমেশন পাইলাম, মানে আমি শুধু জিস্টগুলো বলতেছি 2 ঘন্টার। এই রক্ষী বাহিনী কেন করা হয়েছিল? ওই সময়ে মিলিটারিরা, ইন্ডিয়ার যে মিলিটারি, ইন্ডিয়ার সেনাবাহিনী, ইন্ডিয়ার
যারা বাংলাদেশে এসেছিল যুদ্ধ করতে, তাদেরকে বাংলাদেশ থেকে সরাই নিতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ, এটা ওয়ার্ল্ড স্বীকৃতি দিবে না। তো সেই জায়গা থেকে ওরা ওই মিলিটারি তো সরাইলো, কিন্তু গইরা দিয়া গেল রক্ষী বাহিনী, যে মিলিটারির ইন্ডিয়ার লোকজন রক্ষী বাহিনীতে ঢুকে তারপর তারা তাদের কাজগুলো চালাবে। যে 7 দফা 8 দফা যেন চুক্তি সই করে আমাদের ওই সময়ের তাজউদ্দিন আহমেদ, ওই সময়ে প্রেসিডেন্ট, অস্থায়ী প্রেসিডেন্ট, তিনি ওই চুক্তি সই করে নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে যে ইন্ডিয়া কি চুক্তি করলো, এবং তিনি রিয়ালাইজ করছিলেন যে উপায় নাই, পেছনে ফেরার আর অপশন নাই, হয় এই চুক্তিতে সই করে দেশকে স্বাধীন করে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ দেশটাকে পরাধীনে রাখতে হবে। সেই 7 দফা চুক্তি, সেই 8 দফা মেনে নিয়ে শেখ মুজিব যখন ভারতের তাবেদারি করতেছে, তখন এই সেনাপ্রধান, এই সেনাবাহিনীর অফিসাররা, দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসাররা, এরা বুঝতে পারছে যে এইভাবে চললে আসলে মুক্তিযুদ্ধের কোনো কারণই থাকে না, কোনো ফায়দাই থাকে না। তারা তখন নিজেদের জীবন বিপন্ন করে আইন নিজের হাতে তুলে নিয়ে এইটাকে প্রতিরোধ করার চেষ্টা করলো। এবং তাদের সঙ্গে জিয়াউর রহমান প্রথমে তো একমত ছিল, পরে আবার পল্টি খাইল, মানে ক্ষমতাটা টিকায় রাখার জন্যে। শেখ মুজিবুরও ক্ষমতা টিকায় রাখার জন্যই তাদের সঙ্গে পল্টি খাইছে। মুক্তিযুদ্ধে শিক্ষিত অশিক্ষিত, চোর ডাকাত বাটপার, মুচি কাজী, পুলিশ, ছাত্র, সব সত্যবাদী মিথ্যাবাদী, খুনি, সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, যখন প্রশ্নটা ছিল দেশ। আর দেশটা যখন পেয়ে গেছে, তখন তাদের নিজেদের যে ভেতরের যে সত্তাটা তখন জেগে উঠেছে। যে ডাকাত ছিল সে ডাকাতি শুরু করে দিছে, যে ছিনতাইকারী ছিল সে ছিনতাই করা শুরু করছে, যে সিন্ডিকেট ব্যবসায়ী ছিল, যে চোরাকারবারি ছিল, তারা চোরাকারবারি শুরু করছে। কেউ কেউ আবার এসব সিন্ডিকেট, চোরাকারবারি, ডাকাতি যুদ্ধের সময়ও করছে। তো ওই যে কয়লা ধুইলে ময়লা যায় না, আর কইলে স্বভাব বদলায় না। তো এদের স্বভাব বদলায় নাই, এরা স্বাধীন বাংলাদেশে আবার সেই একই কাজ শুরু করছে, পুরনো পেশাটাই তারা আবার জারি রেখেছে। ইতিহাসের আরো অনেক কিছু এরকম জানার বাকি আছে, অনেক কিছুই আমাদেরকে ভুল জানানো হয়েছে। আমার খালি আফসোস একটাই, যে যারা মারা গেছে তারা তো মারা গেছে, ভুল ইতিহাস শুনেই মারা গেছে। ভুল ইতিহাস মানে কি জানেন? ভুল নৈতিকতা, ভুল আদর্শ, ভুল মতবাদ, ভুল সিদ্ধান্ত। আজকে আমি জানি না এক ইন্টারভিউয়ের কারণে আমি এক ইন্টারভিউ কতটা ইম্প্যাক্ট ফেলবে পুরো জাতির উপরে, এক ইন্টারভিউ কতটা সত্যতা আছে এর মধ্যে লুকিয়ে। ওই যে শুরুতে বলছি যে আমি যদি এখানে থাকতাম, কয়েকটা প্রশ্ন আমিও করতাম। তার মধ্যে একটা প্রশ্ন আমি করে রাখি, সেটা হচ্ছে যে গোলাগুলিতে মারা গেছে, শেখ কামাল মারা গেছে, শেখ মারা গেছে, সবাই মারা গেছে। শেখ রাসেল তো তখন বাচ্চা ছিল। যুদ্ধের ময়দানেও তো বাচ্চাদের বুকে কেউ গুলি করে না। শেখ রাসেলকে কেন টেবিলের তলা থেকে এনে বের করে গুলি করে মারা হইল? বা আদতে শেখ রাসেলকে কি মানে এমনি ওই যে গোলাগুলিতে উনি এমনি পড়ে মারা গেছে, যেমন যে 15 ছাত্র আন্দোলনে গোলাগুলি হয়েছে বাইরে, বাসায় একটা বাচ্চা মারা গেছে, এরকম কোনো ঘটনায় শেখ রাসেল মারা গেছে? নাকি তাকে বের করে এনে, আমার ডালিম সাহেবের যে বক্তব্য দেখলাম তাতে আমার মনে হয় না তারা শেখ রাসেলকে পয়েন্ট ব্ল্যাঙ্কে মারছে। এই প্রশ্নটা, এরকম কারো কিছু প্রশ্ন ছিল যেগুলো করলে হয়তো উনি খেপে যেতেন,
মেজাজ হারাইতেন। এমনিতেই কয়েকবার মেজাজ হারাইছে। একবার তো ইলিয়াস সাহেবকে প্রশ্ন করেই বসছে যে এই প্রশ্নটা তোমার করা উচিত হয় নাই। ইলিয়াস সাহেব অনেক টেকফুলি, অনেক মানে ভাই 5 বছর ধরে ইউটিউব চালায়, সাংবাদিকতা করে আরও 10 বছর আগে থেকে। তার মানে তার ভিতরে তো সেই মেধাটা আছে, কারে কোথায় কোনভাবে কিভাবে প্রশ্নটা করতে হয়, কোন কৌশলে প্রশ্নগুলো করতে হয়। আরও একটা লাইভে আসতে দেন, একটা তো গেছে 2 ঘন্টা, আরও 2 ঘন্টা যদি আসে মেজর ডালিম, তখন ইলিয়াস সাহেব এই প্রশ্নগুলো ছুড়বে যে ঠিক আছে মন্তব্য দিয়ে তো তুমি ফাইসা গেছো, এখন তো না বলে আর যাইতে পারবা না, একটা ইন্টারভিউ তো দিছো, একটা স্টেটমেন্ট তো আসছে। তবে ডালিম সাহেবকে আমার যতটুকু মনে হলো সলিড লোক, দেশপ্রেমিক লোক, মিথ্যা কথা বলার লোক না, তার কোনো স্বার্থ নাই। যদি তার কোনো স্বার্থ থাকতো তাহলে সে তো রাজনীতিতে আসতো, সে তো এমপি মিনিস্টার হইতে পারত। সে পলিটিক্সে এসে এমপি মিনিস্টার হইতে পারত। শুধুমাত্র দেশের কথা ভেবেই সে তার জায়গা থেকে সে কাজটা করেছে। এবং মেজর জিয়া এই একটা জায়গায় কেন এতদিন আমার ভেতরে প্রশ্ন জাগতো যে জিয়াউর রহমান কেন শেখ মুজিবুর হত্যাকারীদেরকে ছেড়ে দিল? তার কাছে তো পাওয়ার ছিল, সে তো চাইলে মুজিব হত্যার বিচার করতে পারত। এই প্রশ্নের উত্তর আমার ভিতরে অনেক বছর ঘুরপাক খাইছে। এরকম অসংখ্য প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খাইছে। সকল প্রশ্নের উত্তর আমি মেজর ডালিমের এই ইন্টারভিউ থেকে পাইছি। তো দিন শেষে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, কখনোই না। ওই যে বন্ধু সেজে বন্ধুর অভিনয় করে বুকে জড়ায় ধরে নিয়ে তারপরে পিঠে ছুরি মারার যে কাজটা, সেই কাজটাই আজীবন ভারত করে এসেছে। এবং শুধু ভারত না, এটা যে কোনো দেশ করবে। যে কোনো দেশ আগে তার স্বার্থটা দেখবে। তো বাংলাদেশেরও আগে বাংলাদেশের স্বার্থটা দেখতে হবে। ভারতের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো মানে প্রয়োজনই নাই বাংলাদেশের। বাংলাদেশের যে লোক আছে, জনবল আছে, আর যে ল্যান্ড আছে, এটা যদি প্রপার ইউটিলাইজ হয় তাহলে ভারতের মতো দেশকে গোনার দরকার। হ্যাঁ, ভারত বাংলাদেশ থেকে অনেক শক্তিশালী, তার সামরিক ফোর্স অনেক শক্তিশালী, তার জায়গা অনেক বেশি, তার লোক সংখ্যা অনেক বেশি, কিন্তু ভারতকে তাবেদারি করার প্রয়োজন নাই বাংলাদেশের। এটা শুধুমাত্র করেছে ওই যে 7 দফা 8 দফা, ক্ষমতায় থাকা, ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকা, চেয়ারটায় বসে থাকা, ওই লোভে করছে। তবে পাপ, পাপে মৃত্যু, এই কথাটার একেবারে কি বলবো, মানে খাপে খাপে উদাহরণ আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ দলটা। তারা যারা লোভ করছে সব পাপ করে মৃত্যুর শিকার হয়েছে তারা। মেজর ডালিমের ইন্টারভিউয়ের একটা কথা দিয়ে আমি শেষ করব আমার এই কন্টেন্টটা। পৃথিবীর ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায়, এটা মেজর ডালিম কখনো শুনে নাই, আমিও শুনি নাই। একটু আপনাদের জানা থাকলে জানিয়ে যাবেন।